তুমি দাঁড়িয়ে রয়েছো আর তোমার পিছনেই সেই টুইন টাওয়ার, যার ধ্বংস হতে আর মাত্র 56 সেকেন্ড। ঘড়ির কাঁটা বলছে 1:34, মানে আর 56 সেকেন্ডের অপেক্ষা। কি চলছে ওখানে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা, পুলিশ আধিকারিকরা তারা এসে পৌঁছে গিয়েছেন এবং সাংবাদিকদেরও এখান থেকে সরিয়ে দেওয়ার একটা প্রসেস চলছে। আমি তোমায় বলে রাখবো, মাত্র 9 থেকে 10 সেকেন্ডে এই যে টাওয়ার, এই যে আকাশচুম্বী টাওয়ার, তা ঘুরে পড়বে, তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর গোটা বাংলা রিপাবলিক বাংলায় নজর রেখেছে, কারণ বাংলার একমাত্র চ্যানেল এই গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছে। আমার পেছনে এই টুইন টাওয়ার, অ্যাপেক্স এবং সিয়ানে, যার উচ্চতা 100 ফুট, 100 মিটার, এবং সেই 100 মিটার এবং 97 মিটারের যে বিল্ডিং, সেই দুটি টাওয়ার কিন্তু ঘুরে পড়বে। 3700 বিস্ফোরক ব্যবহার করা হবে এই মুহূর্তে। সেই ছবি দেবব্রত বোস দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। আর মাত্র কয়েক মিনিট তারপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে এই টুইন টাওয়ার। এই টুইন টাওয়ার যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এনডিআরএফ টিম তারা পৌঁছে গিয়েছে এবং যে কোনো সময় এই টুইন টাওয়ার ভেঙে পড়তে পারে। এই মুহূর্তে যে ছবি দেবব্রত বোস তুলে ধরছে, আমরা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছি রেনেসা। প্রায় 5000 পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকাল 7টায় তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিকেল 4টেয় বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড অভিযান চালাবে গোটা এলাকা। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এই 5000 পরিবার কখন ফিরবে বাড়িতে। তার আগে গোটা বাড়ি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন কমপ্লেক্স, বিভিন্ন টাওয়ার ঢেকে দেওয়া হয়েছে মোটা পুরু প্লাস্টিকে। এই মুহূর্তে আমার পেছনে যে টাওয়ার রয়েছে, কয়েকশো কোটি টাকা দিয়ে তৈরি যে টাওয়ার, সেই টাওয়ার ভাঙতেও খরচ হচ্ছে কোটি টাকা। সেই কোটি টাকা নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি কিভাবে তুলবে? নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি বলছেন যে ধ্বংসস্তূপ তৈরি হবে তা 3 মাস ধরে এখান থেকে সরিয়ে ফেলার কাজ হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে, সায়েন্টিফিক পদ্ধতিতে এই ধ্বংসস্তূপ থেকে আয়রন, স্টোন এবং যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে, সেই 3টে মেটেরিয়াল আলাদা করা হবে, 3টি পদার্থ আলাদা করা হবে এবং সেই 3 পদার্থ তুলে দেওয়া হবে নয়ডা পূর্ত দপ্তর এবং নয়ডা সড়ক দপ্তরের হাতে। তারা রাস্তা তৈরি এবং বিল্ডিং তৈরিতেও এই মেটেরিয়াল কাজে লাগাতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তোমায় দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে সেই ছবি। অ্যাপেক্স এবং সিয়ানে এখনো দাঁড়িয়ে রয়েছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই এই অ্যাপেক্স আর সিয়ানে ধ্বংসস্তূপে পরিণত হবে। এলাহাবাদ কোর্ট এবং সুপ্রিম কোর্টের জোড়া রায় এবং সুপ্রিম কোর্টের রায়ের পর এই বিল্ডিং ভাঙতে তৎপর হয় নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি। দুই সংস্থা কাজ করছে এই বিল্ডিং ভাঙতে। তোমায় জানিয়ে রাখবো, 3700 কেজি বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে এবং যে কোনো সময় হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে এই দুই বিল্ডিং, অ্যাপেক্স এবং সিয়ানে। তোমায় জানিয়ে রাখবো যে একাধিক মানুষ যারা দেখতে এসেছিলেন গতকাল, তারা বলছেন যে আজ যে দেখা মিলবে না তারা জানতো, তার জন্য গতকাল তারা শেষ সেলফিটা তুলে নিয়েছে। এখনো যে হাই রোড রয়েছে, যে হাই রোডের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই হাই রোডেও বহু মানুষ দাঁড়িয়ে পড়ছেন ছবি তোলার জন্য। রেনেসা, এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই যে বেআইনির বিরুদ্ধে, বেআইনি নির্মাণের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই যে প্রতিটা মানুষ সঙ্গে রয়েছেন তা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কথাবার্তাতে। এবং বেশ কয়েকজন যারা এই টাওয়ারে ফ্ল্যাট কিনেছিলেন, তারা বলছেন তাদের তো সব শেষ, ব্যাংক তাদের লোন দিতে তিনি পাচ্ছেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতেও তারা আর কোনো বাড়ি কিনতে পারবেন না। তারা বলছেন সুপ্রিম কোর্টের রায় রয়েছে তাদের টাকা ফিরিয়ে দেবার, কিন্তু বিল্ডার সেই টাকা কবে ফেরাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সব মিলিয়ে রেনেসা, গোটা দেশের নজর রয়েছে, গোটা রাজ্যের, আমাদের বাংলার নজর রয়েছে এবং গোটা পৃথিবীর নজর রয়েছে। কারণ এত বড় বিল্ডিং এর আগে ভারতবর্ষে কোথাও গুড়িয়ে দেওয়া হয়নি। কেরলে বিভিন্ন জায়গায় এইরকম কাজ হয়েছে বা ভিন রাজ্যে আমরা দেখেছি এই ছবি, কিন্তু নয়ডার মতো জায়গায় এত বড় একটা বিল্ডিং গুড়িয়ে যাবে মাত্র 9 সেকেন্ডে, এই ছবি গোটা ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। তাই সেই ছবি দেখার জন্য গোটা ভারতবর্ষের মানুষ নজর রেখেছে রিপাবলিক ভারতে এবং গোটা বাংলার মানুষ নজর রেখেছে রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে বনগাঁ থেকে বাঁকুড়া, কোচবিহার থেকে কাকদ্বীপ, প্রতিটা মানুষ চেয়ে বসে রয়েছে রিপাবলিক বাংলার দিকে। তারা দেখছেন রিপাবলিক বাংলায় একমাত্র চ্যানেল যারা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে এই ছবি তুলে ধরছে। অ্যাপেক্স এবং সিয়ানে কখন ভেঙে পড়ে সেই ছবি, এখন সেই ছবি দেখার জন্য গোটা বাংলা উৎসুক চোখে নজর রেখেছে রিপাবলিক বাংলায়। অ্যাপেক্স এবং সিয়ানে গুড়িয়ে দেওয়া হবে মাত্র 9 সেকেন্ডে। ব্যবহার করা হবে 3700 কেজির বিস্ফোরক এবং সেই বিস্ফোরক ব্লাস্ট করার পর প্রায় 4টের সময় বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড
যৌথভাবে অভিযান চালাবে গোটা এলাকায়। 500 মিটার এলাকা জুড়ে তারা অভিযান চালাবে। কোনো বিস্ফোরক ছিটকে পড়ে রয়েছে কিনা, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো কিনা তারা জানাবে। এবং এই মুহূর্তে হেল্পলাইন নাম্বার চালু করে দেওয়া হয়েছে, যেই নাম্বারে ফোন করে প্রতিবেশীরা জানাতে পারবেন যে তাদের বাড়িতে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা দূরবর্তী কোনো মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। কারণ এই যে বিল্ডিং, সেই বিল্ডিং যখন ধ্বংস হবে তারপর বিভিন্ন সমস্যা হতে পারে মানুষের, হাঁচি কাশি থেকে শুরু করে বিভিন্ন চোখের সমস্যা থেকে শুরু করে, কারণ ডাস্ট অ্যালার্জি বেড়ে যাবে, বায়ুতে তার ধূলিকণার পরিমাণ বেড়ে যাবে। কারণ এত সিমেন্ট যখন ব্লাস্ট করবে, স্টোন যখন ব্লাস্ট করবে, তখন মনে করা হচ্ছে যে বাতাসেও কিন্তু ধূলিকণার পরিমাণ বেড়ে যেতে পারে। এই মুহূর্তে ঠিক আমার পেছনেই যে বিল্ডিং রয়েছে, যে স্বপ্নের টাওয়ার তৈরি করেছিল বিল্ডার, তিনি আইন মেনে তৈরি করেননি, তাই দেশের সর্বোচ্চ আদালত এই টাওয়ার ভেঙে দেবার অনুমতি দিয়েছে, এই টাওয়ার ভেঙে দেবার রায় দিয়েছেন। এবং সেই রায়কে সামনে রেখেই এই টাওয়ার ভেঙে দেওয়া হবে মাত্র 9 থেকে 10 সেকেন্ডে। রেনেসা, একদম এখন 1:40, মানে আর 50 মিনিট, তাই তো? আর 50 মিনিট বাকি। 50 মিনিট পর এই টুইন টাওয়ার, যার দিকে নজর রয়েছে গোটা দেশের, সেই টুইন টাওয়ারকে মাত্র 9 সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হবে। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছেন তাদের মতামত নেব, কারণ এই টুইন টাওয়ার ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি এনসিআরে একটা সমস্যা তৈরি হতে পারে। সেটা সম্পত্তিগত সমস্যা যেমন রয়েছে, ঠিক তেমনই হেলথ হ্যাজার্ড যাকে বলা হচ্ছে, স্বাস্থ্যের সমস্যা, এবং কোথাও কি ভূমিকম্পের মতো কম্পন হতে পারে। এই প্রশ্নগুলোই যেমন গোটা দিল্লিবাসীকে ভাবাচ্ছে, ঠিক তেমনই গোটা দেশকেও ভাবাচ্ছে। আর সেই নিয়েই আলোচনা করতে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন গোপীনাথ ভান্ডারী, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোঅর্ডিনেটর, সেন্টার ফর ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি, এবং বিমান বন্দ্যোপাধ্যায়, স্থপতিবিদ, পরিকল্পনাবিদ। আমাদের সঙ্গে রয়েছেন ধ্রুব মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার। আমি প্রথমেই গোপীনাথ বাবু আপনার কাছে যাব। মিস্টার ভান্ডারী, আপনার কাছে যেটা জানতে চাইবো যে দিল্লি এনসিআর এমনিতেই সিসমিক জোন 4-5 এর মধ্যে পড়ে, এবং বেশিরভাগ বিল্ডিং যেহেতু হাই ফ্রিকোয়েন্সি ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম বলেই এখানে তৈরি করা হয়েছে, এমনটা আমরা জানি। কিন্তু এই যে ধরনের বিশাল কম্পন হবে মাত্র 9 সেকেন্ডে, একটা এত বড় দুটো টাওয়ার গুঁড়িয়ে পড়বে, তাতে কি ভূমিকম্পের মতো কম্পন হতে পারে? কি ওই এলাকার মানুষ কিরকম অনুভব করবেন? হ্যাঁ, এত বড় দুটো স্ট্রাকচার, টুইন স্ট্রাকচার যখন ভেঙে পড়বে ডেফিনেটলি, এবং ব্লাস্টিং করানো হবে, তখন ডেফিনেটলি একটা ভাইব্রেশন ফিল করা যাবে, এটা বলাই বাহুল্য। এখন ভাইব্রেশনের পরিমাপটা কতটা হবে সেটা হয়তো এক্ষুনি বলা মুশকিল, কিন্তু এটার দিক ছাড়াও কিন্তু আরও অনেকগুলো দিক আছে, যেটা আপনারা একটু আগে বলছিলেন যে ওই যে যখন ওটা ধূলিসাৎ হয়ে যাবে। প্রথম কথা আমি বলি যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কনস্ট্রাকশন করতে গেলে যত টাকা খরচ হয়, ডিমলিশ করতে গেলেও বোধহয় প্রায় সেরকমই কাছাকাছি খরচ হয় আর কি, হয়তো কম হয়। হ্যাঁ, এবার এইটা খরচ করে আমরা ভাঙছি, তার সঙ্গে সঙ্গে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা, যেটা মানুষকে প্রায় অসুস্থ করে দেবে বলে আমার মনে হয়। এবার অসুস্থতার মানে কারণগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু কী অসুস্থ হবে সেটা মেডিকেল সায়েন্স থেকে বলবে। কিন্তু মানে আমরা বায়ু দূষণ এক কথায় যদি বলি, মানে সেই বায়ু দূষণের সমস্যাটাও ভীষণভাবে থাকবে, যেটা কিন্তু ওই স্বল্পমাত্রা বা অতিমাত্রা ভূমিকম্পের থেকে কিছুমাত্র কম যায় না আর কি, সেই দিকগুলো। এবার এইখানে অবশ্যই একটা মানে আমার মনের প্রশ্ন, আমি জানি না, রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। এই একটা 40 তলা দুটো বাড়ি পরপর উঠে গেল, মানে বেআইনি কাজ হচ্ছিল। আমি জানি না এখন পর্যন্ত কী বেআইনি কাজ, সেখানে কেউ না কেউ কোর্টে গেছে, কোর্টে অ্যাপিল করেছে, সেই কেস চলছে, কিন্তু সেই অবস্থায় বাড়িটা প্রসিড করলো কী করে? মানে কোর্ট থেকে তো আমি জানি না, আমি আইনের ছাত্র নই, তারপরে বলতে পারছি না কোর্ট থেকে কিটা মানে একটা বলা যেতে পারতো না এক্ষুনি কনস্ট্রাকশন এগোতে পারবে না, কারণ এটা কতশো কোটি টাকা খরচ হয়েছে আই ডো নট নো। মানে নয়ডার মতো জায়গায় দুটো প্রায় 40 তলা বাড়ি, সেই বাড়িটা করতে গিয়ে একটা খরচ হচ্ছে, যেটা তো ডেভেলপার যে কোম্পানি বা হোয়েভার তারা খরচ করেছে। কেউ বুক করেছে, এক্ষুনি আপনারা বলছিলেন যে মানে খবরে, মানে যিনি গ্রাউন্ড জিরো থেকে বলছিলেন যে অনেকে ব্যাংকের লোন নিয়ে হয়তো বুক করেছে। ব্যাংকের লোনটাই অ্যাপ্রুভ হলো কী করে? when the technically building plan and building design is not approved and some other মানে বেনিয়ম আমরা যখন দেখতে পাচ্ছি, তাৎপর্যপূর্ণ হলো যে একেবারেই কিন্তু বিল্ডিংটা উঠে যায়নি। প্রথমে আমি তো সেটাই বললাম, প্রথমে রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। মানে এটা 9 সেকেন্ডে ভাঙবে, হয়তো 9 বছরে তৈরি হচ্ছে, আমি জানি না, আমি তো 2005 থেকে শুরু হচ্ছে। তখন 14টি 10 তলার বাড়ির পরিকল্পনা অনুমোদন হয়, মানে প্ল্যানিংটা স্যাংশন হয়,
কাজ শুরু হয়, তারপর 2006-এ সেটা আরও একটু বড় করা হয়, এরিয়াটা বাড়িয়ে দেওয়া হয়, 2012 সালে সেটা 40 তলা হবে উচ্চতা, এটা ঠিক হয়। এই এবার প্ল্যান এখানে আমি স্যাংশন বলি, আপনি যেটা প্রথম বললেন যে এরিয়াটা বাড়িয়ে দেওয়া, এরিয়া বাড়িয়ে দেওয়াতে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে ততটা সমস্যা নেই, কারণ আমরা ডিজাইন করবো, কিন্তু হ্যাঁ ফাউন্ডেশনের একটা এফেক্ট আছে খুব। আমরা এই যে বাড়ি করার সময় 4 ফুট করে ছেড়ে দিই, আমি জাস্ট আমাদের কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির এক্সাম্পলগুলো দিচ্ছি। আসলে ফাউন্ডেশনের একটা প্রেশার কিন্তু সাইড থেকে আসে। এবার আমরা খুব ঘন ঘন বাড়ি করি না, সেই কারণে যদিও দিল্লিতে আমরা কমন ওয়ালের বাড়ি দেখে অভ্যস্ত আর কি, আমিও দিল্লিতে ছিলাম কয়েক বছর। তো আমি বলছি এইটা যে কিন্তু ভার্টিক্যালি কী করে বাড়লো, বিল্ডিংটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা 14 তলা বা 15 তলা কোনো কিছুর। এবার ভার্টিক্যালি বাড়াতে গেলে কিন্তু ফাউন্ডেশনে গিয়ে আবার তার চাপ পড়ে, ফাউন্ডেশনটা চেঞ্জ করতে হয়। এবার বাড়িটা কি মানে 14 তলা উঠে যাওয়ার পর ভার্টিক্যালি বাড়ানো হয়েছে? তা তো সম্ভব নয়, কারণ আমি তো অলরেডি ডিজাইন করেছি 14 তলার জন্য বা 15 তলার জন্য, মানে সেখানে 40 তলা আমি কী করে তুলবো? এরকম অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু আমার ওই একটা জায়গাতে প্রশ্ন যে কেন মাঝখানে এই কনস্ট্রাকশনটাকে আটকানো যায়নি, মানে নিয়ম কি বলে? একদম। আমি হ্যাঁ সুজিতা এটা বিষয় খালি বুঝতে চাইছি, এই মুহূর্তে আপনারাও একটু দেখুন, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, কালো কাপড় বা এটা কালো প্লাস্টিক হতে পারে, এই যে কালো প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে গোটা বিষয়টাকে, এই যে বিস্ফোরক মজুদকারী ব্ল্যাক শিট বলা হচ্ছে এটাকে, এগুলো কি কাজে লাগে স্যার, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আমি একটু বলছি, প্রথম কথা বলে নিই এটা কী কারণে কিভাবে ভাঙছে। সেটা হচ্ছে টেকনিক্যালি এটা ইমপ্লোশন। এক্সপ্লোশনটা হচ্ছে কি এমনভাবে, পুরো ধরুন 40 তলা একটা বাড়ি, তার গ্রাউন্ড ফ্লোর থেকে যে কলামগুলোর ওপর দাঁড়িয়েছে প্রত্যেকটা কলামে হোল করা হচ্ছে, এক্সপ্লোসিভ দেওয়া হচ্ছে এবং পুরোটা কানেক্টেড 14 তলা 40 তলা পর্যন্ত, যাতে কয়েক সেকেন্ডে বাড়িটা ভেঙে পড়তে পারে। এটা একটা টেকনিক, এটা কেরল এবং আমাদের দেশে কয়েকটা জায়গায় হয়েছে, এত বড় হাইটে না। এবং এই পুরো জিনিসটা করা হবে একটা সায়েন্টিফিক মেথডে, বাড়িটা একদম ভার্টিক্যালি ভেঙে পড়বে এবং বলছে 12 মিনিট বাইরে ধুলোটা থাকবে এবং ধুলোটা যাতে না ছড়ায় তার জন্য একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা আপনি দেখাচ্ছেন এখানে। এই ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু আমি একটু গোপীনাথের সাথে একটা জায়গায় ডিফার করছি মানে কি, এই যে আজকে যেটা ভাঙছে, আমার মনে হয় শুধুমাত্র সারা ভারতবর্ষের মানে যারা সভ্যতার বড়াই করি আমরা, তারা এইভাবে দেখা উচিত যে আমাদের অথরিটি কোথায় গেছে, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের বিল্ডাররা কোথায় গেছে। একটা আস্ত বিল্ডিং তুললো, কিভাবে তুলেছে আপনি একটু আগে বললেন যে যখন এটা শুরু হয় তখন 14টা 9তলা বাড়ির স্যাংশন পেয়েছিল। আপনি জানেন ওই যেখানে বাড়িটা হচ্ছে সেখানে দেখানো হয়েছিল গ্রিন প্লট। কেন ওই রেসিডেন্স কোর্টে গেল? তাদের বিক্রি করা হয়েছিল গ্রিন প্লট বলে। এটা শুধু নয়ডাতে হচ্ছে না, আমাদের চারিপাশে হচ্ছে, ভারতবর্ষ জুড়ে হচ্ছে। যেই জন্য সুপ্রিম কোর্ট যখন রায় দিচ্ছে তখন বলছে কোর অফ প্ল্যানিং ডিস্টার্ব, যে একটা যখন ইনফ্লাক্স অফ রেসিডেন্স যখন শহরে আসে তখন দেখতে হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর হচ্ছে লাইভলিহুড এবং প্রোটেকশন অফ দ্য রেসিডেন্টস, এই দুটোকে চূড়ান্তভাবে ভায়োলেট করেছে এই বিল্ডার। এবং তার সাথে কারা যুক্ত ছিল? নয়ডা অথরিটি। এবং আজকে শুধু এরা বিল্ডার দায়ী না, নয়ডা অথরিটি টোটালি দায়ী। এবং সিনিয়র সিটিজেনরা ভারতবর্ষে আজকে একটা ইতিহাস তৈরি করলো যে এই বেআইনি স্ট্রাকচারটা ভেঙে ভাঙতে গিয়ে 20 কোটি টাকা খরচ হচ্ছে, সেটাও কিন্তু কম নয়। এবং এই টাকাটা সাধারণ মানুষের পকেটেরই টাকা। আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে। ধ্রুব টাকাটা কিন্তু খরচ করছে যে বিল্ডারটা, সাধারণ মানুষের টাকা না। যাই হোক ঘুরপথে কিন্তু সেটা মানুষেরই টাকা, ঘুরপথে সেটা মানুষেরই টাকা। কিন্তু ধ্রুব মুখোপাধ্যায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তার কাছে আমরা যাবো। মিস্টার মুখোপাধ্যায়, আপনার কাছে যেটা জানতে চাইবো যে যেহেতু এত বড় একটা বিল্ডিং, এই এত বড় দুটো বিল্ডিং ভাঙা হবে, তার আশপাশে আরো ছোট অনেকগুলো বিল্ডিং রয়েছে, সুপারটেক, এমারেল্ড কোর্ট এবং এটিএস। এইখানকার বাসিন্দারাও তো চিন্তিত। এবং আমরা যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরিয়াল ভিউ প্রায় বলা যেতে পারে। আশপাশে প্রচুর বিল্ডিং রয়েছে, সেগুলোরও কি ক্ষতি হতে পারে? সেখানকার মানুষরাও তো আশঙ্কিত। দেখুন, এটার আশেপাশে মোটামুটি 500 মিটার এরিয়া জুড়ে আমরা ইভ্যাকুয়েট করা হয়েছে লোকজনকে। এবং যে টেকনিক স্যাররা যেটা বললেন, যে টেকনিক এটাতে ইউজ করা হবে, এটাকে ওয়াটারফল ইমপ্লোশন টেকনিক বলে আমরা বলছি। সো ওয়াটারফল ইমপ্লোশন টেকনিকে কি হবে, ধরুন আমার হাতে একটা 50 কিলো লোহার বল আছে, 50 কিলো লোহার বল আমি মেঝেতে দাঁড়িয়ে আছি, আমি ওটাকে 10 ফুট ওপর থেকে ড্রপ করলাম। সেটার যেটা একটা ইম্প্যাক্ট হবে, দেখবেন আপনি মেঝেতে ফেটে যাবে, টাইলস ফেটে যাবে, অনেকটা গর্ত হয়ে ঢুকে যাবে।
কিন্তু আমি এই লোহার বলটাকে যদি খন্ড খন্ড করে বা চূর্ণ করে স্যান্ড ফরম্যাটে ওটাকে ভেঙে নিয়ে একটা বস্তার মধ্যে ভরে ওপর থেকে ঝর্ণার মতো ফেলতে থাকি, সেই ইম্প্যাক্টটা কিন্তু গ্রাউন্ডে অতটা মিস্টার মুখোপাধ্যায় আমাদের সঙ্গে প্লিজ থাকুন, আমরা একটু এরিয়াল ভিউ দেখাবো কিভাবে এই টুইন টাওয়ার ধ্বংস করা হবে, সেই এরিয়াল ভিউটা আমরা একটু দেখাবো দর্শকদের। টুইন টাওয়ারের এরিয়াল ভিউ, অর্থাৎ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি টুইন টাওয়ারের এরিয়াল ভিউ, একেবারে উপর থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ সময় এবং তারপরে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হবে। এবং এই যে আশপাশের গোটা এলাকা দেখতে পাচ্ছেন, মূলত সেখানকার বাসিন্দাদের প্রায় 5,000 বাসিন্দাকে, অর্থাৎ রিয়েল এস্টেট যে আশপাশে রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে মূলত এই গোটা এরিয়া, যে এরিয়া এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, সেই গোটা এরিয়ার মানুষজনকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। সকাল 7টা থেকেই সরিয়ে দেওয়ার কাজ হয়েছে। এবং যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো, ঠিক 2:30টার সময় যখন মাত্র 9 সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে এই টুইন টাওয়ারে, যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে এই টুইন টাওয়ার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেক্স এবং সিয়ান দুটি পরপর রয়েছে এবং এর মধ্যে মাত্র দূরত্ব রয়েছে 9 মিটার। আর এটাই মূলত নজর কেড়েছে বিচারকের, এবং একই সঙ্গে বলা হচ্ছে যাতে মানুষের সুরক্ষা কোনোভাবে বিঘ্নিত না হয় সেই কারণের জন্য যেই দূরত্ব এদের মধ্যে থাকার কথা ছিল, যে 16 মিটারের দূরত্ব, তা এখানে নেই, যে কারণে অবৈধ নির্মাণ হিসেবে ঘোষণা করা হয়েছে এই টুইন টাওয়ারকে। গোটা দেশের মানুষ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে, একই সঙ্গে গোটা রাজ্যের মানুষও তাকিয়ে রয়েছে। একেবারে এরিয়াল ভিউটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঘনবসতিপূর্ণ এলাকা, এবং এই যে পোর্শনটা আপনাদের সামনে রয়েছে সেখান থেকে, অর্থাৎ এই যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারের সঙ্গে কিন্তু নয়ডা এক্সপ্রেসওয়ে একটা সংযোগস্থল রয়েছে। একেবারে যেহেতু এক্সপ্রেসওয়ের পাশে রয়েছে সেই কারণে মূলত এখানে যান চলাচল, অর্থাৎ এই গোটা এরিয়া দিয়ে সমস্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। 500-রও বেশি পুলিশ কর্মী এই মুহূর্তে গোটা এলাকা দিয়ে, অর্থাৎ গোটা এলাকা, এই টুইন টাওয়ারে গোটা এলাকা কিন্তু সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। এবং আরো স্পষ্ট করে যদি আপনাদেরকে বলা হয়, এই যে দুটি টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে অ্যাপেক্স রয়েছে, অন্যদিকে রয়েছে সিয়ান। মূলত 102 মিটার অ্যাপেক্সের উচ্চতা এবং সিয়ানের উচ্চতা 92 মিটার। মূলত এই দুটি, অর্থাৎ লালকেল্লার থেকেও সুউচ্চ এই টুইন টাওয়ারে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং যেমনটা বলা হয়েছে যে এইটা অবৈধ নির্মাণ, এবং এই অবৈধ নির্মাণকে সামনে রেখেই কিন্তু মূলত টুইন টাওয়ার ভাঙার কাজ। এবং আর অল্প কিছুক্ষণ সময়, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে, সমস্ত রকমের প্রস্তুতি ইতিমধ্যে সারা হয়ে গিয়েছে, যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে।